নেক্সট চ্যাপ্টার ফেমিনিস্ট লিগ্যাল থিওরি, আর এটাকে আমরা পার্ট এর জন্য আমাদের এই চ্যাপ্টারটা আমাদের কাজে লাগবে। আমরা চেষ্টা করব যে পার্ট এ অ্যান্সার করার জন্য হচ্ছে ফ্রম ফেমিনিস্ট পার্সপেক্টিভ, ঠিক আছে। আর ওদিকে আমাদের যে চ্যাপ্টারসগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেললাম সেগুলো হচ্ছে অস্টিন, এটার অ্যান্সারগুলো মনে হয় অনেকে করা হয়ে গেছে অস্টিনের, আর কেলসেন যদি করা থাকে তো ভালো, না হলেও সমস্যা নাই। আর হচ্ছে মার্কসিজম, ঠিক আছে। পার্ট এর জন্য যদি আমরা শেষ করে ফেলি হচ্ছে ফেমিনিজম, ফেমিনিজমটা আমরা রাখলাম হচ্ছে ফর পার্ট এ। আর পার্ট বি এর জন্য পরে আমি যে চ্যাপ্টারসগুলা করব সেটা হচ্ছে রেজ। হ্যাঁ, রেজ প্রায় আসে, জোসেফ রেজের যে থিওরি ল এজ অথরিটি। তাহলে 1 2 3 আর এই 4, ঠিক আছে। এইভাবে আমরা প্রোগ্রেস করতে পারি। আচ্ছা, আর সবাই যদি মনে করে যে না আমরা ফেমিনিজম থেকে অ্যান্সার করব না হচ্ছে ফর পার্ট এ, এই জন্য ব্যাকআপ হিসেবে বা আমরা ডরকিনটা আমি দেখাই দিব এখানে যে ডরকিনের থিওরিটা কি, আর ডরকিনের থিওরি আমাদের পার্ট এর ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কিরকম হবে। মনে আছে না লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে পার্ট এ অ্যান্সার করার জন্য এক্সামিনার আমাদেরকে 3টা অপশন দিয়েছে, যে ইদার ফ্রম লিবারালিজম, ফেমিনিজম অথবা ডরকিন। আমাদের 3টা অপশন আছে। ফেমিনিস্ট, তাহলে অনেকে তোমরা ধরো যে অ্যান্সার করলা হচ্ছে ফ্রম ফেমিনিস্ট পার্সপেক্টিভ, আর অনেকে অ্যান্সার করলা হচ্ছে ফ্রম ডরকিনস পার্সপেক্টিভ। 2টা করে রাখলেই, মানে যে কোনো একটা করলেই হয়, বাট তুমি যদি একটু ডিফারেন্ট করতে চাও তুমি ডরকিন থেকেও করতে পারো, সমস্যা হবে না। সবাই কি ক্লিয়ার ইস্যুটা? পার্ট 1-এ তো শুধু একটা অ্যান্সার করতে হবে। আমি 2টা পার্সপেক্টিভ যদি আমরা অ্যান্সার রেডি করে রাখি, তাহলে আমাদের পরীক্ষার সময় তুমি যে কোনো একটা করলা, অথবা তুমি যদি মনে করো না আমার সময় নাই, আমার অনেকগুলো সাবজেক্টস, তাহলে তুমি যে কোনো একটা পার্সপেক্টিভ করলেও হয়ে যাবে। তাহলে ফেমিনিস্ট লিগ্যাল থিওরি বা ফেমিনিজম, তাহলে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ফেমিনিজম হচ্ছে একটা মার্কসিজমের মতোই ফেমিনিজম হচ্ছে একটা পলিটিক্যাল মুভমেন্ট। ফেমিনিজম হচ্ছে একটা পলিটিক্যাল মুভমেন্ট বা পলিটিক্যাল আইডিওলজি। আমরা যেরকম মার্কসিজমে দেখে আসছিলাম যে মার্কসিজমও হচ্ছে একটা পলিটিক্যাল আইডিওলজি, একটা দেশ কিরকম হবে, লিগ্যাল সিস্টেম কিরকম হবে, একটা দেশের স্টেটের অর্গানগুলো কিভাবে ফাংশন করবে, এক্সিকিউটিভের রোল কি হবে, এগুলা, এবং ওয়েলথ কার আন্ডারে থাকবে, এটা যেরকম ভাবে মার্কস বলেছিল ইন হিজ থিওরি, মার্কসিজমও হচ্ছে একটা পলিটিক্যাল আইডিওলজি। মার্কসিজম ইজ অলসো এ পলিটিক্যাল আইডিওলজি। কিন্তু মার্কসের কিছু জিনিস বলার আছে হচ্ছে অ্যাবাউট ল, এই জন্য মার্কস ল নিয়ে যেগুলো বলছে সেগুলো নিয়ে আমরা করেছি হচ্ছে মার্কসিস্ট লিগ্যাল থিওরি। এবং আমরা মার্কসিজম পড়ার সময় দেখে আসছিলাম যে মার্কসের যে থিওরি, এটাকে অনেকটুকু এডিশন, তারপরে হচ্ছে কিছু কিছু জিনিস তোমার মডিফিকেশন এগুলা করেছে সাবসিকুয়েন্ট যারা রাইটার্স তারা। ফর এক্সাম্পল গ্রামসি, তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে পাশুকানিজ, আলথুসার, এরকম অনেক রাইটাররা এসে মার্কসের থিওরিটাকে মডিফাই করেছে, যে মার্কসিজমটা আসলে কিভাবে অ্যাপ্লিকেবল করা যায়, মার্কসিজমটা কিভাবে প্র্যাকটিক্যালি ইম্পোজ করা যায়।
তো সিমিলারলি ফেমিনিজমও হচ্ছে একটা পলিটিক্যাল মুভমেন্ট, একটা পলিটিক্যাল আইডিওলজি। ফেমিনিস্টরা যেটা মনে করে সেটা হচ্ছে যে সোসাইটিতে তারা অপ্রেসড, তাদেরকে অপারেশনটা করতেছে এখানে হচ্ছে মেন, মেন যাদেরকে অপ্রেস করতেছে সেটা হচ্ছে ওমেন। এবং এই অপারেশনটা বিভিন্নভাবেই করা হয়, এবং তারা যেটা চায়, কিছু ফেমিনিস্টরা যেটা চায় সেটা হচ্ছে যে এই যে সোসাইটির মধ্যে একটা ইনইকুয়ালিটি আছে ম্যান এবং তোমার ওমেনের মধ্যে, বা মেল এবং ফিমেলের মধ্যে, মেল এবং ফিমেলের মধ্যে যে ইনইকুয়ালিটি আছে সেটাকে ইকুয়াল করতে চায়। তারা শুধু যেটা বলে সেটা হচ্ছে যে আমরা ইকুয়ালিটি চাচ্ছি, ঠিক আছে? তারা যেটা এনশিওর করতে চায় সেটা হচ্ছে ইকুয়ালিটি, সব কিছুতে ইকুয়াল ট্রিটমেন্ট করতে হবে, জবের ক্ষেত্রে, তারপরে হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে, যে কোনো ট্রেনিং এর ক্ষেত্রে ম্যান অ্যান্ড ওমেন মাস্ট বি ট্রিটেড ইকুয়ালি, ঠিক আছে? এবং তাদের আর্গুমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে এই যে পজিশনটা, যেটা এই ম্যান যে পজিশনটা নিয়ে নিয়েছে ওভার ওমেন, এটাই করার জন্য তারা বিভিন্ন সময় লটাকে ইউজ করেছে। দে ইউজড ল ফর দ্য টু জাস্টিফাই দ্য অপারেশন, ঠিক আছে? যে যত ল মেক করা হয়েছে সেগুলো হচ্ছে ফ্রম দ্য ম্যানস পার্সপেক্টিভ, ঠিক আছে? তাহলে যে ল, তারপরে হচ্ছে পলিটিক্স, তারপরে সোশিওলজি, সবকিছু যে জিনিসগুলো আছে সবগুলোতেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই মেল পার্সপেক্টিভের পাশাপাশি, মেল পার্সপেক্টিভের পাশাপাশি ফিমেল পার্সপেক্টিভটা ইনক্লুড করতে হবে, ফিমেল পার্সপেক্টিভ ইনক্লুড করতে হবে, ফিমেল পার্সপেক্টিভটা ইনক্লুড করতে হবে, মানে সবকিছুই দেখতে হবে হচ্ছে মেল প্লাস ফিমেল দুইটা পার্সপেক্টিভ থেকে। তো এটার জন্য তারা মুভমেন্ট করে, হ্যাঁ, ফেমিনিস্টরা। একটা এক্সাম্পল হিসেবে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে, একটা এক্সাম্পল হিসেবে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ইউকেতে যদি একটা পার্সন, একটা ডিফেন্ডেন্ট যদি ভিকটিমকে কিল করে ফেলে, এবং সে যদি একটা সিরিয়াস করে কিলিং অফ এ হিউম্যান বিং, আনলফুলি কিলিং অফ এ হিউম্যান বিং উইদিন কুইন্স পিস, এবং তার যদি ইন্টেনশন টু কিল অথবা ইন্টেনশন টু কজ জিবিএইচ থাকে, তাহলে এই পার্সনটাকে মার্ডারে চার্জ করা হয়, ঠিক আছে? আনলফুল কিলিং অফ এ রিজনেবল পার্সন ইন বিং উইদিন কুইন্স পিস, আর মেনসিয়া হচ্ছে ইন্টেনশন টু কিল অর ইন্টেনশন টু কজ জিবিএইচ। কিন্তু যদি তাকে মার্ডারে চার্জ করা হয় আর এই পার্সনটা যদি প্রুফ করতে পারে যে ভিকটিম আমাকে প্রভোক করেছিল, ভিকটিম আমাকে প্রভোক করেছিল, তাহলে তার মার্ডার চার্জটা কমে গিয়ে হয়ে যায় হচ্ছে ভলান্টারি ম্যানস্লটার, ভলান্টারি ম্যানস্লটার। মার্ডার হলে এটার পানিশমেন্ট, মার্ডার অ্যাবলিউশন অফ ডেথ পেনাল্টি অ্যাক্টে বলা আছে যে মার্ডার হলে এটার পানিশমেন্ট হবে হচ্ছে ম্যান্ডেটরি লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে জাজের এখানে কোনো ডিসক্রেশন নাই। বাট যদি ম্যানস্লটার হয় এটার পানিশমেন্ট হচ্ছে জাজেস ডিসক্রেশন, জাজেস ডিসক্রেশন। এটা বলা আছে হচ্ছে, এটা মার্ডার অ্যাবলিউশন অফ ডেথ পেনাল্টি, ডেথ পেনাল্টি অ্যাক্ট 1965, আর এটা বলা আছে সেকশন 5 অফ ওএপি 1861। এটা জাজের ডিসক্রেশন, জাজ তাকে ইচ্ছা করলে একদিনের পানিশমেন্ট থেকে শুরু করে আপ টু লাইফ ইমপ্রিজনমেন্ট দিতে পারে, কিন্তু আমাদের এই ডিফেন্ডেন্টকে প্রুফ করতে হবে যে ভিকটিম তাকে প্রভোক করেছিল, হি ওয়াজ প্রভোকড, এটা তাকে প্রুফ করতে হবে, এটা ডিফেন্ডেন্টকে প্রুফ করতে হবে। আর এই প্রভোকেশনের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেটা হচ্ছে যে ডিফেন্ডেন্ট ওয়াজ প্রভোকড,
সে উত্তেজিত হয়েছিল এবং এটা ছিল হচ্ছে সাডেন, এবং ডিফেন্ডেন্টের জায়গায় একটা রিজনেবল পার্সন থাকলে সে একই রকমের কাজ করত। এটা ছিল হচ্ছে রিকোয়ারমেন্ট, এই প্রভোকেশনের রিকোয়ারমেন্ট যেটা বলা ছিল সেকশন 3 অফ হোমিসাইড অ্যাক্ট 1957। তাহলে একটা রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে লস অফ কন্ট্রোলটা হতে হবে, এটা সাডেন হতে হবে। তাৎক্ষণিকভাবে সে যদি সেলফ কন্ট্রোল লুজ না করে, যদি ভিকটিমের থ্রেট, তারপরে হচ্ছে ভিকটিমের প্রভোকেটিভ ওয়ার্ডস, ভিকটিম যে কথা বলে তাকে উত্তেজিত করেছিল, আর এটার সাথে কিলিং এর যদি একটা টাইম গ্যাপ হয়ে যায়, তাহলে সে ডিফেন্সটা পাবে না। এই টাইম গ্যাপটাকে অনেক সময় নাম দেয় হচ্ছে কুলিং অফ পিরিয়ড। মাথা ঠান্ডা করার সময় যদি সে পেয়ে যায় কুলিং অফ পিরিয়ড, তাহলে সে ডিফেন্সটা আর রেইজ করতে পারবে না। তার মানে যখন তাকে উত্তেজিত করেছিল তখনই সে খুন করে ফেলতে হবে। ভিকটিম যখনই থ্রেট করছিল, ভিকটিম যখনই প্রভোকেটিভ ওয়ার্ডসটা ব্যবহার করেছিল, তখনই কিলিংটা হতে হবে। তখনই কিলিং হলে ডিফেন্স পাবে, তখনই কিলিং হলে ডিফেন্স অ্যাভেলেবল। আর যদি কোনো কারণে টাইম গ্যাপ হয়ে যায়, টাইম গ্যাপ হয়ে গেলে আর ডিফেন্স পাবে না, ডিফেন্স নট অ্যাভেলেবল। কারণ এটা তো সাডেন হলো না, টাইম গ্যাপ হয়ে গেছে। তাহলে এখন এই কারণে যেটা হয়েছিল আর ভার্সেস আহলুওয়ালিয়া কেসে, আহলুওয়ালিয়া কেসে কিরঞ্জিত আহলুওয়ালিয়া ডিফেন্সটা পায়নি, কারণ সে তার হাজবেন্ডের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল, কিন্তু সে ডিফেন্সটা পায় নাই। কারণ হচ্ছে তার হাজবেন্ড যে ভিকটিম, সে যখন এই প্রভোকেটিভ ওয়ার্ড অথবা থ্রেটগুলো ইউজ করেছিল, তাকে মারধর করেছিল, তখন সে কিলিংটা করে নাই। সে বাজার থেকে তেল কিনে নিয়ে আসছে বা পেট্রোল কিনে নিয়ে আসছে, কেরোসিন কিনে নিয়ে আসছে, হাজবেন্ডের গায়ে ঢালছে, তারপরে সে আগুন ধরায় দিচ্ছে। তার মানে এখানে কুলিং অফ পিরিয়ড ছিল, এই জন্য সে ডিফেন্সটা পায় নাই, হচ্ছে এই প্রভোকেশন ডিফেন্সটা। তো এখন এই যে লস অফ কন্ট্রোল হওয়ার জন্য সেলফ কন্ট্রোলটা সাডেন হতে হবে, এই যে সেকশন 3, এটা এই লটা তৈরি করা হয়েছিল ফ্রম মেল পার্সপেক্টিভ। কারণ মেইলরা যেটা করে ইংল্যান্ডের ক্ষেত্রে, ব্রিটিশ মেইলরা, যে তাদেরকে যদি কেউ কিছু অপমানজনক কিছু বলে, কোনো থ্রেট করে অথবা প্রভোকেটিভ ওয়ার্ড ইউজ করে, তারা সেলফ কন্ট্রোলটা লুজ করে হচ্ছে সাডেনলি। তাহলে মেইলরা যেহেতু সাডেন সেলফ কন্ট্রোল লুজ করে, ওই সময় সে তার মাইন্ডের মাস্টার থাকে না, ওই সময় সে কিলিংটা করে ফেলে। এই জন্য তাকে ডিফেন্সটা অ্যালাউ করেছিল হচ্ছে গিয়ে পার্লামেন্ট। যে লস অফ কন্ট্রোলটা যদি বা সেলফ কন্ট্রোলটা যদি সে লুজ করে বা সে যদি প্রভোকড হয় সাডেনলি, তাহলে মার্ডারে চার্জ না করে তাকে একটা কনসেশন দেওয়া হবে, এটা ভলান্টারি ম্যানস্লটার হবে, এবং পানিশমেন্টটা হয়ে যাবে জাজের ডিসক্রিপশন অনুযায়ী। তাহলে পুরো লটা মেক করা হয়েছে ফ্রম দ্য মেল পার্সপেক্টিভ। কিন্তু ফিমেলদের রিয়াকশন হতে পারে হচ্ছে স্লো। ফিমেলদেরকে হয়তো অনেকবার থ্রেট করলে সে রিয়াকশন করে খুন করে ফেলবে, অনেকবার একটা অপমানজনক কথা বললে সে প্রভোক্ট হয়ে কিলিংটা করে ফেলবে। এই জন্য যদি তাদেরকে ডিফেন্সটা না দেয়া হয়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ফিমেলদের জন্য ইনজাস্টিস। তাহলে কিরঞ্জিত আহলুওয়ালিয়া থেকে শুরু করে অনেকগুলো ওমেনই এই ডিফেন্সটা পায় নাই, বিকজ তারাও সেলফ কন্ট্রোল লুজ করেছিল, তারাও প্রভোক্ট হয়েছিল ভিকটিমের অত্যাচারে বা ভিকটিমের মানে তোমার অপমানজনক কথায় তারা খুন করে ফেলেছিল, বাট দে ডিড নট গেট দ্য ডিফেন্স অফ এই প্রভোকেশন। তখন যেটা করলো, যেহেতু আইনটা হচ্ছে মেইলদের পার্সপেক্টিভ থেকে তৈরি করা, এই জন্য আইনটাকে তোমার চেঞ্জ করেছে হচ্ছে 2009-এ। এখন এটা নাম হয়ে গেছে হচ্ছে করোনার্স অ্যান্ড জাস্টিস অ্যাক্ট। করোনার্স অ্যান্ড জাস্টিস অ্যাক্ট 2009। এবং এই 2009-এ যখন আইনটা তৈরি করলো, এটার সেকশন 52-তে সেকশন 54-এ পার্লামেন্ট বলে দিয়েছে যে লস অফ কন্ট্রোল এখন আর সাডেন হওয়া লাগবে না, লস অফ কন্ট্রোল নিড নট বি সাডেন।
নিড নট বি সাডেন, এটা আর এখন তাৎক্ষণিক হওয়া লাগবে না। তার মানে টাইম গ্যাপ থাকলেও ডিফেন্সটা এখন ক্লেম করা যাবে। তার মানে এখন এই আইনটার মধ্যে যেটা ঢুকানো হয়েছে সেটা হচ্ছে এই ফিমেল পার্সপেক্টিভ। তাহলে ফিমেল পার্সপেক্টিভ ইনক্লুড করা হয়েছে। তাহলে ফেমিনিস্টরা এটাই চায় যে যখন কোনো আইন তৈরি করা হয়, যদি আইনটা শুধুমাত্র মেলদের কথা চিন্তা করে তৈরি করা হয়, তখন এটা ফিমেলদের জন্য ইনজাস্টিস, এবং এটা অনেকগুলা কেস আছে লস অফ কন্ট্রোলের যেখানে ফিমেলদের জন্য ইনজাস্টিস হয়েছিল। তাহলে এই জন্যই পার্লামেন্ট যখন দেখলো যে আসলেই তো ইনজাস্টিস কজ করতেছে ফর মেনি ফিমেলস, এই জন্য তারা চেঞ্জটা করেছে হচ্ছে ইন 2009। তাহলে কি বোঝা গেল যেটা ফেমিনিস্টদের অবজেক্টিভটা কি, ফেমিনিস্টরা আসলে কি চায়? যে এই সোসাইটিটা, ফেমিনিস্টরা মনে করে যে সোসাইটিটা ফর্ম করা হয়েছে, তারপরে এই পার্লামেন্ট ফর্ম করা হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে লগুলা মেক করা হচ্ছে শুধুমাত্র মেলদের দৃষ্টিভঙ্গি থেকে। তাহলে ল এর মধ্যে যেটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে এই ফিমেল পার্সপেক্টিভটা ইনক্লুড করতে হবে। এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখালাম হচ্ছে যে তারা আসলে কি জিনিসটা চায়, এবং এই ফিমেল পার্সপেক্টিভ আস্তে আস্তে ইংলিশ লতে ইনক্লুডেড হচ্ছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পলস হচ্ছে এখানের মধ্যে দ্য ল অফ তোমার প্রভোকেশন এবং লস অফ কন্ট্রোল। তাহলে এই যে এটার যে কন্ট্রিবিউশনটা, এই যে প্রভোকেশন ডিফেন্সটাকে অ্যাবলিশ করে দিয়ে লস অফ কন্ট্রোল ডিফেন্সটাকে নিয়ে আসা, এবং এখানে যে সাডেন আর হওয়া লাগবে না, ইট ইজ এ কন্ট্রিবিউশন অফ ফেমিনিস্ট। তাহলে এই চ্যাপ্টারে আমরা যেটা দেখব যে ফেমিনিস্টরা আসলে কি বলতে চায়, হ্যাঁ, যে ফেমিনিস্টরা যে মাইক দিয়ে আসলে তারা কি বলতে চাচ্ছে। ইন দিস চ্যাপ্টার দ্য টার্ম আমরা দেখব ফেমিনিস্ট জুরিসপ্রুডেন্স বা ফেমিনিস্ট লিগ্যাল থিওরি বা ফেমিনিস্ট লিগ্যাল থিওরি। আমরা সংক্ষেপে একটা টার্ম ইউজ করবো এফএলটি। এফএলটি মিনস হচ্ছে ফেমিনিস্ট লিগ্যাল থিওরি। ফেমিনিস্ট লিগ্যাল থিওরি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তার মানে ফেমিনিজম তাদের যে ধারণাটা এটা বিভিন্ন জায়গা থেকে ধার করেছে। এখানে কিছু জিনিস তারা ধার করেছে হচ্ছে মার্কস থেকে, কিছু জিনিস তারা ধার করেছে হচ্ছে লিবারেলিজম থেকে, কিছু জিনিস তারা ধার করেছে হচ্ছে তোমার এই রেশিয়াল থিওরিগুলা থেকে। ফেমিনিজম যে একটা সিঙ্গেল থিওরি এটা না, ফেমিনিজম তাদের ধারণাগুলা বিভিন্ন জায়গা থেকে বড় করে নিয়ে আসছে। Feminist examines how the law functions in shaping, reflecting, and perpetuating gender inequalities that disadvantages women. ফেমিনিস্টরা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে এই যে সোসাইটিতে আমরা মানে মেনদের আন্ডারে, হ্যাঁ, মেনদের আন্ডারে হচ্ছে ওমেন। তাহলে এই যে জিনিসটা মেনটেন করতেছে হচ্ছে গিয়ে মেলরা, এটা হচ্ছে বাই ল। তারা লটাকে ব্যবহার করতেছে হচ্ছে যে তোমার এই এই সাবঅর্ডিনেশনটাকে জাস্টিফাই করার জন্য। তার মানে যত আইন তৈরি করা হয়, যত অ্যাক্ট অফ পার্লামেন্ট, হ্যাঁ, যত জাজদের যত জাজমেন্ট আসে, হ্যাঁ, কেস ল যেগুলা জাজমেন্টগুলো দেওয়া হয়, সবই দেওয়া হয় হচ্ছে ফ্রম মেল পার্সপেক্টিভ। তার মানে তাদের ভিউটা রিফ্লেক্টেড হয় না। ঠিক আছে, এটা বলতে চায় হচ্ছে ফেমিনিস্টরা। এবং এটার আমরা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে যে এক্সাম্পল যেটা আমরা দেখতে পারি সেটা হলো যে ফিমেলরা ভোট দিতে পারতো না আনটিল 1921। যে 1919 বা 1921 এই সময় পর্যন্ত তারা ভোটই দিতে পারতো না। ঠিক আছে, তাহলে ওমেনদের ভোটিং রাইটটা আসছে হচ্ছে এই সময় থেকে। তার মানে আগে তাদের ভোটই কাউন্ট হইতো না, হ্যাঁ, তারা ভোট দিতে পারতো না। তো এই যখন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান হয়, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান যখন হয় 1914 থেকে 1919, তখন যখন ইলেকশন হয়েছে বিভিন্ন ইউরোপের কান্ট্রিতে,
তখন ওমেনদেরকে ভোটের দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। তাও মেইন কারণটা ছিল হচ্ছে যে অনেক মেল মারা গিয়েছিল যুদ্ধে। যুদ্ধে যত সৈনিক গিয়েছিল মারা গেছে, এখন ভোটার নাই, তখন ফিমেলদেরকে অ্যাড করা হয়েছিল ভোট দেওয়ার জন্য। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ওমেনদের ভোটাধিকারই ছিল না হচ্ছে এই 100 বছর আগে। ঠিক আছে, তাহলে 100 বছর আগে ওমেনদের ভোটাধিকারই ছিল না। ঠিক আছে, তারপরে হচ্ছে ওমেনদের নামে কোনো প্রপার্টি ট্রান্সফার করা যেত না। ঠিক আছে, ওমেনদের কোনো প্রপার্টি হোল্ড করতে পারতো না, মানে ল্যান্ড হোল্ড করতে পারতো না হচ্ছে ওমেন। ল্যান্ড শুধুমাত্র রেজিস্ট্রেশন করা যাবে শুধু মেলদের নামে। তাহলে এই জন্য যেটা করতো সেটা হচ্ছে যে সেটলার যখন ট্রাস্টিকে প্রপার্টি ট্রান্সফার করত, তখন সে ট্রান্সফারটা করতে পারতেছে না হচ্ছে সরাসরি এস দিতে পারতেছিল না হচ্ছে তার ওয়াইফকে। এই জন্য সে ট্রাস্টিকে অ্যাপয়েন্ট করতো যে তুমি প্রপার্টিটা হোল্ড করবা হচ্ছে ফর মাই ওয়াইফ। হয় মেল সাকসেসরকে দিত, অথবা সে ওই ট্রাস্টিকে বলতো যে তার ওয়াইফের জন্য হোল্ড করতে, কারণ সে তো সরাসরি লিগ্যাল টাইটেল ট্রান্সফার করতে পারতো না ওয়াইফের নামে। তাহলে কি বোঝা যাচ্ছে জিনিসটা যে ল কিভাবে, ল কি ডিসক্রিমিনেট করে কি করে না ফিমেলদেরকে? ফেমিনিস্টদের এই ভিউটা কি মানে মানে ঠিক কিনা নাকি না এটা রং? ডাজ ল ডিসক্রিমিনেট ওমেন? তারপরে হচ্ছে একটা ওমেন তোমার আনটিল 1967 পর্যন্ত, ঠিক আছে, 1967 পর্যন্ত ইংল্যান্ডে অ্যাবর্শন ছিল হচ্ছে ইলিগাল। 1967-এ করা হয়েছে হচ্ছে অ্যাবর্শন অ্যাক্ট। তার আগ পর্যন্ত অ্যাবর্শন ছিল হচ্ছে ইলিগাল, অ্যাবর্শন ইলিগাল। তাহলে এখন একটা ওমেন, হ্যাঁ, তার বডির, এটা রিড কেসে অবশ্য ইউএসএতে আগেই অ্যালাউ হয়েছিল, দ্য কেস অফ রিড, তো কিন্তু ইউকেতে এটা অ্যালাউ হয়েছে ফ্রম 1967। তাহলে এখন একটা ওমেন কি অ্যাবর্শন করতে পারবে কি পারবে না, এটা তার নিজের ডিসিশন হওয়া উচিত, কেউ কেউ মনে করে। তাহলে অ্যাবর্শনের যে রাইট, এটা তো 67-এর আগে তারা পায়নি। তাহলে আমরা বলতে পারি যে অ্যাবর্শনকে ইলিগাল করার মাধ্যমে যেটা করা হয়েছিল, ফেমিনিস্টরা বলবে হচ্ছে তাদেরকে ডিসক্রিমিনেট করা হয়েছে, তাদের বডির ডিসিশন তারা নিজেরা মেক করতে পারত না। ক্লিয়ার জিনিসটা? তাহলে ফেমিনিস্টরা এটাই বলতে চায় যে ফেমিনিস্ট এক্সামিন করে যে ল কিভাবে ফাংশন করে, কিভাবে শেপ করে, রিফ্লেক্ট করে এবং পারপিচুয়েট করে জেন্ডার ইনইকুয়ালিটিস, যে একটা জেন্ডার ডোমিনেট করবে আরেকটা জেন্ডারকে, মেল ডোমিনেট করবে হচ্ছে ফিমেলকে। Feminist legal theories critique and analyze the key aspects of the conceptual frameworks of modern law. যে বর্তমানে যে আইনগুলো আছে এই আইনগুলোকে ফেমিনিস্টরা সমালোচনা করে। and highlights is gender biases, যে কোনো একটা ল যদি মেলদেরকে বেশি প্রায়োরিটি দেয় ফিমেলদের থেকে, তাহলে তারা ওইটাকে ক্রিটিসাইজ করবে এবং এটাকে কিভাবে রিফর্ম করা যায় সেটা বলে দিবে। এবং এই শুধু ক্রিটিসাইজ করে এখন তারা থেমে নাই, দেয়ার আর সাম ফেমিনিস্ট, তারা যেটা চায় সেটা বলতেছে হচ্ছে যে আমাদের ভিউটা ল এর মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলে ল মাস্ট ইনকর্পোরেট নর্মেটিভ, রিকনস্ট্রাকটিভ এবং ট্রান্সফরমেটিভ, তোমার তাদের ভিউটাকে ল এর মধ্যে ইনক্লুড করতে হবে। এবং এই জিনিসটাকে ইনক্লুড করার জন্য কিছু কিছু সময় তারা কিছু প্র্যাকটিক্যাল সলিউশন দেয়, আবার কিছু কিছু সময় তারা কিছু ইমাজিনারি সলিউশন দেয় যেটা হয়তো প্র্যাকটিক্যাল না। বাট অ্যাজ এ হোল তারা যেটা চায় সেটা হচ্ছে সোসাইটিটাকে রিশেপ করার জন্য। তাদের কাছে মনে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে সমাজে মেল এবং ফিমেল ইকুয়াল না, এই জন্য এটা ইকুয়ালিটি এনশিওর করতে হবে, এবং ইকুয়ালিটি এনশিওর করার জন্য অনেকগুলা লকে রিফর্ম করতে হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো? রাফি, মাহমুদা, কৃতি, ইরফান, আজমাইন, সারা, পুষ্পিতা, রাদোয়া, এজেড, তাসনিম, আজরা, কোনো কোয়েশ্চেন আছে কিনা?
তাহলে ফেমিনিজম হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল ইন রিশেপিং লিগ্যাল ডিসকোর্সেস, যে ফেমিনিস্টরা আসলে অনেক ল পরিবর্তন করেছে, তাদের কন্ট্রিবিউশনটা আসলে আমরা বলতে পারি না যে এটা তোমার ইনসিগনিফিকেন্ট। অনেক লই পরিবর্তন হয়েছে 1980-র পর থেকে, এবং এগুলাকে তোমার ফিমেলদের জন্য বেনিফিশিয়াল করা হয়েছে, অথবা ফিমেলরা যেন ডিসক্রিমিনেটেড না হয় সেটা এনশিওর করা হয়েছে। একটা এক্সাম্পল তো একটু আগে আমরা দেখলাম, কর্নার্স অ্যান্ড জাস্টিস অ্যাক্ট 2009। আর ফেমিনিস্ট লিগ্যাল থিওরি বিভিন্ন জায়গা থেকে তাদের থিওরির উপাদানগুলো নিয়েছে, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বিভিন্ন জায়গা থেকে তারা এটা নিয়েছে। ক্রিটিক্যাল রেস থিওরি, এগুলো তারা তাদের থিওরির মধ্যে ইনক্লুড করেছে এখানে। ফেমিনিস্ট লিগ্যাল থিওরি এইমস টু আনকভার দ্য রিয়েলিটিস অফ ওমেন্স লাইফ, যে পৃথিবীর বিভিন্ন দেশে ওমেনদের লাইফের কন্ডিশন কি। বেশিরভাগ ক্ষেত্রে তারা ডিসকাস করে হচ্ছে ইউরোপের কান্ট্রিতে ফিমেলদের লাইফের অবস্থা কি, এবং আমেরিকান কান্ট্রিতে ফিমেলদের লাইফের অবস্থা কি। মানে তোমার মানে কিন্তু পৃথিবীর সব জায়গায় কিন্তু ফিমেলদের অবস্থানটা একরকম না। ইউরোপে অনেক চেঞ্জ হয়ে গেছে, ইউরোপে এখন আর তাদের এই অবস্থায় তারা কিন্তু নাই, যেটা এশিয়াতে এখনো এই অবস্থাটা হয়তো চলতেছে, বা আফ্রিকাতে হয়তো এই অবস্থাটা এখনো চলতেছে। এখনো হচ্ছে ওমেনরা সাবঅর্ডিনেট পজিশনে আছে, বাট ইউরোপে এবং আমেরিকান কান্ট্রিতে এই জিনিসটা নাই। ফেমিনিস্টদের বিভিন্ন মুভমেন্টের কারণে যেটা হয়েছে, বিভিন্ন আন্দোলনের কারণে এখন মোটামুটি ওইসব দেশে মেল এবং ফিমেল ইকুয়াল, মানে সব প্রফেশনে মেলও আছে, ফিমেল আছে, হ্যাঁ, সব জায়গাতেই। মানে ফেমিনিস্টদের কথাবার্তা কিন্তু একদিক থেকে মানে রং না, মানে ইউকেতে মানে জুডিশিয়ারির মধ্যে 2004 সালের আগ পর্যন্ত ইউকের সুপ্রিম কোর্টে কখনো কোনো ফিমেল জাজই হয়নি। লেডি হেইল হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম যে সুপ্রিম কোর্টে জাস্টিস হয়েছিল। তাহলে ইংল্যান্ড একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ফ্রম 1066, কিন্তু ইংল্যান্ডে প্রায় আমরা বলতে পারি যে কত বছর লাগছে তুমি হিসাব করে দেখো, প্রায় 900 বছর লাগছে তাদের সুপ্রিম কোর্টে একটা ফিমেলকে জাস্টিস হওয়ার জন্য। এখনো ইংল্যান্ডে যেটা দেখা যায় যে সুপ্রিম কোর্টে একজন বা দুইজন ফিমেল, কোর্ট অফ অ্যাপিলও এরকম 5জন বা 6জন ফিমেল, এবং ফর দ্য ফার্স্ট টাইম ইউকেতে মাস্টার অফ দ্য মানে সরি লর্ড চিফ জাস্টিস হয়েছে একজন ফিমেল। তার মানে কোর্ট অফ অ্যাপিলে তোমার এই ক্রিমিনাল ডিভিশনের হেড বা ইংল্যান্ডের হেড অফ দ্য জুডিশিয়ারি হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন 2023। হ্যাঁ, আমরা একটা প্রেয়ার মানে নামাজের ব্রেক নিব এখনই একটু পরে। জাস্ট একটা পয়েন্ট আমরা শেষ করি। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই ফেমিনিস্টদের যে ক্লেম, এই ক্লেমটা কিন্তু একদিক থেকে জাস্টিফাইড। এই প্যারাগ্রাফটা আমরা শেষ করে নিই, তারপরে আমরা 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। যে ফেমিনিস্ট aim to uncover the realities of women's life and improve them by analyzing and critiquing existing legal systems. Simultaneously, it seeks to envision and advocate for change to create more equitable future. ঠিক আছে, যে কিছু কিছু ফেমিনিস্ট হচ্ছে যে আমরা এটা চাই না যে এই পজিশনে আমরা চলে যাব, হ্যাঁ, ওমেনরা বলে না যে এই জায়গায় আমরা চলে যাব। তারা যেটা চায় সেটা হচ্ছে যে ল যেভাবে ডিসক্রিমিনেট করতেছে, মানে একটা গ্রুপকে উপরে তুলে দিচ্ছে, এটা যেন না করতে পারে। তারা চায় হচ্ছে ইকুয়ালিটি, যে ম্যানদেরকে এবং ফিমেলদেরকে যেন ইকুয়াল ট্রিটমেন্ট করা হয়, যে সিস্টেমেটিক যে ইনইকুয়ালিটি যেটা ল দিয়ে এখন তোমার লিগালাইজ করা হয়েছে, এটা যেন না করা হয়। However, navigating these efforts is an unequal and hierarchical world represents challenges, মানে এই জিনিসটা তো করা আসলে সহজ না জিনিসটা, as it requires protecting women's rights without reinforcing stereotypes and perpetuating existing inequalities. ঠিক আছে, তাহলে আমাদের 5 মিনিটসের একটা ব্রেক থাকুক, ঠিক আছে, তারপরে আমরা বাকি পার্টটা আমরা দেখে ফেলবো। ঠিক আছে, এখন বাজে 6টা 5, 6টা 10 থেকে আমরা ক্লাসটা শুরু করবো। আচ্ছা, তাহলে আমরা
ইন্ট্রোডাকশনটা আমরা দেখেছিলাম, তো এখন আমরা দেখি হচ্ছে ডিসক্রিমিনেশন অফ ওমেন বাই ল। তাহলে ফেমিনিস্টরা কিছু এক্সাম্পল দিচ্ছে হচ্ছে এখানের মধ্যে যে কিভাবে ল তাদেরকে ডিসক্রিমিনেশন করে। একটা এক্সাম্পল হিসেবে যেটা তারা ইউজ করে সেটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্কের যে ডেফিনেশন। এখন ওয়ার্ক বলতে যেটা বোঝায়, ওয়ার্কের যে ডেফিনেশন, এটা অ্যাংলো আমেরিকান জুরিসপ্রুডেন্সে যেভাবে দেয়া হয় সেটা হচ্ছে এরকম যে ওয়ার্কার্স বা ওয়ার্কার্স বলতে বোঝায় আর মেন উইথ ওয়াইফস এট হোম হু attend the necessities of life, and the work done at home by women is not really work at all. ঠিক আছে, ওয়ার্কের ডেফিনেশন আমরা যদি দেখি যে ওয়ার্ক ইজ ট্রিটেড অ্যাজ বিং দ্যাট হুইচ ইজ ডান ফর ওয়েজেস আউটসাইড ইয়োর হোম। তাহলে ওয়ার্ক হওয়ার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বাইরে গিয়ে কাজ করতে হবে, যে এবং এটার জন্য একটা আর্নিং আসবে, একটা রিমুনারেশন থাকবে, এবং এটা হতে হবে আউটসাইড ইয়োর হোম। এটাকে বলা হবে হচ্ছে গিয়ে ওয়ার্ক। তাহলে এখন ওয়ার্কের যে ডেফিনেশন যেটা দেয়া হলো, তাহলে একটা ওমেন যদি এখন সে বাসায় কুকিং এর কাজ করতেছে, বাচ্চাদের লুক আফটার করার কাজ করতেছে এই জিনিসটা, তারপরে নার্সিং করতেছে, সবকিছুই যদি করে থাকে, এটাকে মেলটা বলে দিচ্ছে যে ইট ইজ নট ওয়ার্ক। বাসার কাজটাকে কোনোভাবে ওয়ার্ক হিসেবে ট্রিট করা যাবে না। তাহলে ওয়ার্কের এই ডেফিনেশনটা মানে এটা যে কোনো কাজের মধ্যে পড়বে না, হ্যাঁ, এটা তো ডিটারমাইন করে দিল হচ্ছে গিয়ে মেইল, বা এরকম একটা ল যেটা মেক করা হলো যে ইট ইজ নট ওয়ার্ক, এটা তো মেক করা হয়েছে ফ্রম দ্য মেল পার্সপেক্টিভ। তারপরে আমরা ফার্স্ট ইয়ারে থাকতে আমরা পড়েছিলাম যে আর ভার্সেস আর 1991-এর এই কেসটার আগ পর্যন্ত যেটা ছিল যে হাজবেন্ডদেরকে চার্জ করা যেত না হচ্ছে ফর রেপ। ঠিক আছে, যে তাদেরকে রেপে চার্জ করা যেত না, কুড নট বি চার্জড। মনে আসছে না, যেটা ফার্স্ট ইয়ারে আমরা দেখেছিলাম যে হাজব্যান্ড ক্যানট বি চার্জড উইথ রেপ অফ হিজ ওয়াইফ। 1991-এ আর ভার্সেস আর কেসে বলে দেওয়া হলো যে যদি ওয়াইফের কনসেন্ট না থাকে তাহলে হাজব্যান্ডকেও রেপে চার্জ করা যাবে। তাহলে এই যে রেপের যে ডেফিনেশন 1991-এর আগ পর্যন্ত যেটা ছিল যে ওয়াইফের কনসেন্টটা ধরে নেওয়া হতো, মানে একটা প্রিজিউমড কনসেন্ট ধরে নেওয়া হতো, যে জিনিসটা, এই জিনিসটাকে তো অ্যাবলিশ করে দিয়েছে এই 1991-এর কেসটা। তাহলে যদি ফেমিনিস্টরা অ্যাক্টিভ না থাকতো তাহলে কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যেত সেটা হচ্ছে যে এটা রেপ হতো না। ক্লিয়ার সবাই? তাদের যে এক্সাম্পল গুলা কি ঠিক আছে কিনা এখানে? তাহলে এখন তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে ওয়াইফের যদি কনসেন্ট না থাকে তাহলে হাজবেন্ড শ্যাল বি চার্জড উইথ রেপ। ফ্যামিলি বলতে যেটা ডেফিনেশন যেটা দিয়েছে ল, সেটা হচ্ছে ফ্যামিলি বলতে বোঝাচ্ছে a family is a household headed by a man with a wife who is wholly or somewhat dependent on him. তাহলে ফ্যামিলির ডেফিনেশন কেন এরকম একটা ডেফিনেশন হবে, এটা ফেমিনিস্টরা কোয়েশ্চেন করে। তাহলে ফ্যামিলি হওয়ার জন্য অলওয়েজ কি একটা ম্যান থাকতে হবে কিনা হেড, এবং তার ওয়াইফ থাকবে, এবং যে আবার তার উপর ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে একটা ফ্যামিলির হেড কেন ওমেন হতে পারবে না? তাহলে তো এখানে ডেফিনেশনটা হওয়া উচিত এ ফ্যামিলি ইজ এ হাউস হোল্ড হেডেড বাই এ ম্যান অর এ ওমেন। এটা হওয়া দরকার ছিল না নাকি? সবাই কি বুঝতে পারতেছে? এখানের মধ্যে মল্লিক, ফাইজি, ইসলাম, অভিন্তা, রোজি, হারুন, রিজমা, আসিফ। তাহলে একটা ফ্যামিলি তো ডেফিনেশনটা তাহলে তো বোঝা যাচ্ছে এটা দেওয়া হয়েছে ফ্রম মেল পার্সপেক্টিভ। আবার রেপের ক্ষেত্রেও তো আমরা যে জিনিসটা দেখলাম যে মানে 1991 থেকে যদি হাজব্যান্ডকে চার্জ করা যায়
তাহলে এর আগেও তো তোমার তাহলে এই ডেফিনেশন, রেপের ডেফিনেশনটা মেইলদের দেওয়া থাকার কারণেই ঝামেলাটা বেঁধে গেছে। তারপরে নন ইকোনমিক লস যেটা, হ্যাঁ, নন ইকোনমিক লস মানে যেটা আমরা বলতে পারি হচ্ছে যে সাইকিয়াট্রিক ইনজুরি, এগুলোর জন্য ল আগে খুব রিজিড ছিল। যেটা দেখা যেত সেটা হচ্ছে যে অনেক সময় প্রাইমারি ভিকটিমের ইনজুরি হয়েছে, হ্যাঁ, হাজব্যান্ডের ইনজুরি হয়েছে। এখন যেটা দেখা যেত সেটা হচ্ছে হাজব্যান্ডের যদি ইনজুরি হয়, সেকেন্ডারি ভিকটিম যে ওয়াইফ, হ্যাঁ, সে এসে যদি দেখে যে প্রাইমারি ভিকটিমের ইনজুরি হয়েছে, ল আগে বলতো যে সেকেন্ডারি ভিকটিম ক্লেম করতে পারবে না। ল তাহলে ধরে নিত যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াইফের জায়গায় যদি একটা মেইল থাকতো, মানে এই হাজব্যান্ডের যদি কোনো একটা ফ্রেন্ড বা ভাই থাকতো, তারা সাইকিয়াট্রিক ইনজুরি সাফার করতো না। ঠিক আছে, এই জন্য কোনো ক্লেম করতে দিত না। তাহলে ল এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতো না যে এই যে ওয়াইফ, হ্যাঁ, বা ডটার, তারা যে একটু ইমোশনালি তোমার বেশি সেন্সিটিভ হতে পারে। তাহলে হয়তো একটা মেইলকে দেখে তার একটা মেইল ফ্রেন্ড বা মেইল রিলেটিভ সে সাইকিয়াট্রিক ইনজুরি সাফার করবে না, কিন্তু ওই জায়গায় যদি একটা ফিমেল রিলেটিভ থাকে, তাহলে সে যেহেতু ইমোশনালি সেন্সিটিভ, সে সাইকিয়াট্রিক ইনজুরি সাফার করবে। তাহলে ল এটা বিবেচনায় নিত না। ল বলতো যে না, এটা তো কেন হবে, এটা তো অন্য একটা মেইল থাকলে সে করতো না সাইকিয়াট্রিক ইনজুরি সাফার। তো এই জন্য সেকেন্ডারি ভিকটিম হিসেবে ক্লেম করতে পারতো না তারা, যেটা আমরা সেকেন্ড ইয়ারে সাইকিয়াট্রিক ইনজুরি চ্যাপ্টারে আমরা দেখেছি। কিন্তু ল আস্তে আস্তে রিকগনাইজ করা শুরু করলো ফ্রম দ্য কেস অফ বোরহিলেন ইয়াং কেস, ম্যাকলফলিন কেস, ঠিক আছে, আরো কয়েকটা কেস এরকম আগে থেকে ছিল, যেখানে বলতেছে যে যদি সেকেন্ডারি ভিকটিম সিনে থাকে, মানে সেকেন্ডারি ভিকটিম মানে ওয়াইফ বা ফিমেল রিলেটিভ বা অন্য যে কোনো রিলেটিভ যদি সিনে থাকে অথবা সিনে যায় এট দ্য ইমিডিয়েট আফটারমাথ, এবং তার সাথে যদি প্রাইমারি ভিকটিমের স্ট্রং বন্ড অফ লাভ অ্যান্ড এফেকশন থাকে, এবং সে যদি নিজের চোখে গিয়ে প্রাইমারি ভিকটিমের ইনজুরি বা ডেথটা দেখে, তাহলে সে ক্লেম করতে পারবে। তাহলে ল ইমোশনালি মেল এবং ফিমেলকে একই রকম স্ট্রং মনে করত, এই জন্য সাইকিয়াট্রিক ইনজুরির জন্য যারা ওমেন তাদেরকে ক্লেম করতে দিত না। কিন্তু ল আপডেট করলো যে সেকেন্ডারি ভিকটিম ক্লেম করতে পারবে, তার মানে ওমেনরা যে একটু ইমোশনালি সেন্সিটিভ হতে পারে এই জিনিসটাকে কনসিডারেশনে নিয়েই লটা চেঞ্জ হয়েছে। ম্যাকলফলিন কেসে 2 ঘন্টার মধ্যে ওয়াইফ গিয়েছিল হসপিটালে, গিয়ে দেখছে যে তার হাজব্যান্ড এবং বাচ্চার ইনজিওর্ড বডি। কোর্ট বলছে যে ওই ওমেনটা ক্লেম করতে পারবে। তার মানে ফেমিনিস্ট পার্সপেক্টিভটা কিন্তু লয়ের মধ্যে ইনক্লুডেড হয়েছে। তাহলে ল অনেকভাবে ডিসক্রিমিনেশন করতেছে আমরা দেখলাম, ফ্যামিলির ডেফিনেশন, রেপের ডেফিনেশন, ওয়ার্কের ডেফিনেশন, ইকোনমিক লস আগে রিকভার করা যেত না, এবং আরো ডিসক্রিমিনেশন আছে যে ওমেনরা আগে প্রপার্টি ইনহেরিট করতে পারতো না, ঠিক আছে, তাদের নামে কোনো প্রপার্টি ট্রান্সফার করা যেত না, সরাসরি এইচ ডাব্লিউ নামে প্রপার্টি ট্রান্সফার করতে পারতো না, এই জন্য এইচ ট্রাস্টিকে দিত ডাব্লিউকে দেওয়ার জন্য। আর এই ট্রাস্টি অনেক সময় তোমার প্রপার্টিটা নিজের জন্য খরচ করে ফেলতো, হ্যাঁ, তখন আবার ওয়াইফকে দিত না, সে ইনজাস্টিস সাফার করতো। তারপর ওমেনদের ইউনিভার্সিটিতে রেস্ট্রিকশন ছিল, ঠিক আছে, যে ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। পৃথিবীর অনেক দেশ আছে এখনো তোমার ওমেনদের এইরকম ইউনিভার্সিটিতে ভর্তি রেস্ট্রিকশন আছে। আফগানিস্তানে ওমেনদের মোটামুটি সব ধরনের এডুকেশনই রেস্ট্রিক্টেড। তারপরে হচ্ছে যে ওমেনদেরকে তোমার বিভিন্ন পোস্টে জয়েন করতে দেওয়া হতো না, এখনো দেওয়া হয় না, জুডিশিয়াল অফিসে এখনো ওমেনদের রিপ্রেজেন্টেশনটা কম। ঠিক আছে, যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা তো দেখলাম যে 2004 সালের আগ পর্যন্ত ইউকেতে সুপ্রিম কোর্টে কোনো ফিমেল জাজ ছিল না, সুপ্রিম কোর্টে নো ফিমেল জাজেস আনটিল 2004। তাহলে তার মানে কি ওমেনরা কম মেরিট আছে, তা তো না, কিন্তু সিস্টেমটা এরকম ছিল যে সবাই ছিল হচ্ছে মেল, লর্ড চ্যান্সেলর মানে ল মিনিস্টার ছিল মেল, তারপরে হচ্ছে প্রাইম মিনিস্টার হচ্ছে সবসময় মেল, তারপরে
তোমার এই হাইকোর্টের সব জাজেসরা হচ্ছে গিয়ে মেল, তার মানে তুমি ফিমেল কোত্থেকে অ্যাপয়েন্ট করবা? তার মানে যদি মেরিটের উপর বেস করে অ্যাপয়েন্টমেন্টটা হতো তাহলে হয়তো দেখা যেত যে ইংল্যান্ডে সুপ্রিম কোর্টে অলওয়েজ 12 জন জাস্টিসের মধ্যে হয়তো 6 জন মেল থাকতো, 6 জন ফিমেল থাকতো। মেরিটের উপর বেস করে তো অ্যাপয়েন্টমেন্টটা হয় না, এখানে তো জেন্ডার প্রেফারেন্সটা চলে আসে। তারপর জুরি সার্ভিস এর জন্য ফিমেলদেরকে ডাকা হতো না। তারপরে প্রিস্টহুডের ক্ষেত্রে মেলরা প্রায়োরিটি পাবে। তারপরে তো আমরা দেখে আসলাম অন্যান্য ক্ষেত্রেও ডিসক্রিমিনেশনটা হচ্ছে। তো এটাই চায় ফেমিনিস্টরা, যেটা যে এই ডিসক্রিমিনেশনটা কিভাবে মানে তোমার কমানো যায় অথবা ডিসক্রিমিনেশনটা কিভাবে অ্যাবলিশ করা যায়। ফেমিনিজমের মধ্যে 4টা স্কুল আছে। একটা স্কুলের নাম হচ্ছে লিবারেল ফেমিনিস্ট, একটা হচ্ছে কালচারাল ফেমিনিস্ট, আর 3 নাম্বারটা হচ্ছে রেডিক্যাল ফেমিনিস্ট, আর 4টা হচ্ছে পোস্ট মডার্ন ফেমিনিস্ট। এর মধ্যে আরেকটা ফেমিনিস্ট আছে, সেটা হচ্ছে ব্ল্যাক ফেমিনিস্ট। 5টা আমরা ডিসকাস করব হচ্ছে ব্ল্যাক ফেমিনিস্ট। তাহলে 5টার মধ্যে কি কি ডিফারেন্স? আমরা যখন কোশ্চেন অ্যান্সারটা করব ফর পার্ট এ, পার্ট এর কোশ্চেন অ্যান্সারটা করার সময় আমাদের যে সেট কেসটা আমাদের থাকবে, মানে দেওয়া আছে যেটা ডুলগেরীয় যে কেসটা আমাদের আছে, ডুলগেরীয় অ্যান্ড অর্থবা ভার্সেস ইলিং লন্ডন বরো কাউন্সিল, এই কেসটাকে যখন আমরা ডিসকাস করব তখন আমরা প্রথমে বলবো ফেমিনিস্ট পার্সপেক্টিভ, তারপরে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ফেমিনিস্ট পার্সপেক্টিভ আলোচনা করব যে এই কেসটাকে লিবারেল ফেমিনিস্টরা কিভাবে দেখবে, কালচারাল ফেমিনিস্টরা কিভাবে দেখবে, রেডিক্যাল ফেমিনিস্টরা কিভাবে দেখবে, ব্ল্যাক ফেমিনিস্টরা কিভাবে দেখবে, এবং পোস্ট মডার্ন ফেমিনিস্টরা কিভাবে দেখবে। ঠিক আছে, কারণ ফেমিনিজমের মধ্যে 5টা স্কুল আছে। ঠিক আছে, ফেমিনিস্টদের নিজেদের মধ্যেই মানে তোমার কন্ট্রোভার্সি আছে। একটা স্কুল আরেকটা স্কুলকে দেখতে পারে না। হ্যাঁ, লিবারেলরা কালচারালদেরকে দেখতে পারে না, কালচারাল রেডিক্যালদেরকে দেখতে পারে না, রেডিক্যালরা আবার ব্ল্যাক ফেমিনিস্টকে দেখতে পারে না, ওরা আবার পোস্ট মডার্নকে দেখতে পারে না। তার মানে এই 5টার মধ্যেই ক্ল্যাশ আছে। তো লিবারেল ফেমিনিস্টদের চাওয়াটা কি? লিবারেল ফেমিনিস্টরা যেটা চায়, তাহলে আমরা বলতে পারি যে ফেমিনিজম তো তাহলে একক একক কোনো থিওরি না। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাল্টিফ্যাসেটেড মুভমেন্ট। এখানে ডাইভার্স গোল আছে। এখানের মধ্যে লিবারেলদের চাওয়া একটা, কালচারালদের চাওয়া একটা, প্রত্যেকটা চাওয়া আলাদা আলাদা। তারা সবাই একটা জিনিস চায়, সেটা হচ্ছে যে ফিমেলদের উপরে যে ডোমিনেশন অফ দ্য মেইল, এটা কমানো, ফিমেলদের রাইটস গুলাকে অ্যাচিভ করা। কিছু কমন থিম আছে কিন্তু সবারই, কিন্তু এই কমন অবজেক্টিভটা কিভাবে অ্যাচিভ করবে, এদের এইগুলার মেকানিজম গুলা এই 5টা স্কুলের আলাদা আলাদা। ঠিক আছে, সবাই চাচ্ছে হচ্ছে গিয়ে তোমার ওই একটা জিনিস, সেটা হচ্ছে মেইল ডোমিনেশনটা যেন না থাকে। মেইল ল যেভাবে ফিমেলদেরকে ডিসক্রিমিনেশন করে, এটা যেন না থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু অ্যাচিভ করার মেকানিজমটা কি হবে, এতে তাদের মধ্যে অনেকগুলো স্কুলে ভাগাভাগি হয়ে গেছে। লিবারেল ফেমিনিস্টরা যেটা চায় সেটা হচ্ছে যে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে মেল এবং ফিমেল যেন সব জায়গায় ইকুয়াল ট্রিটমেন্ট হয়, এটাই ল শুধু ইকুয়াল ট্রিটমেন্ট এনশিওর করবে। কালচারাল ফেমিনিস্টরা যেটা বলে সেটা হচ্ছে যে ইকুয়াল ট্রিটমেন্ট করলেই হবে না, কারণ তারা ধরেই নেয় হচ্ছে যে ম্যান এবং ফিমেল আর নট ইকুয়াল, ম্যান এবং ফিমেল ইকুয়াল না। এবং এই যে ফিমেলরা যে ইনইকুয়াল, হ্যাঁ, ফিমেলরা যে ইনইকুয়াল, মানে ফিমেলদের এমন কিছু কোয়ালিটি আছে যেটা মেলদের নাই, ওই কোয়ালিটিগুলা ইনক্লুড করতে হবে হচ্ছে ইন ল, ইন পলিটিক্স, ইন সোসাইটি, সব জায়গায়। তার মানে ফিমেলরা তাদের যে ইনইকুয়ালিটি, তাদের যে কোয়ালিটিগুলোর কারণে মেলরা বলে যে না এই জিনিসটা ভালো না, ওই কোয়ালিটিগুলাই ল এর মধ্যে ইনক্লুড করতে হবে। মানে যেই জিনিসগুলোকে বলতেছে ব্যাড কোয়ালিটিস, ফেমিনিস্টরা বলতেছে না এগুলোই আমাদের গুড কোয়ালিটিস। ঠিক আছে, ল শুড নট ইগনোর দোজ। তাহলে তাদের চাওয়াটা কিন্তু লিবারেলদের থেকে বেশি, এবং তাদের চাওয়াটা জাস্টিফাইড থেকে দেখে কিন্তু এইটা চেঞ্জ হয়েছিল সাইকিয়াট্রিক ইনজুরি ল, যে আগে সেকেন্ডারি ভিকটিমদেরকে ইমোশনাল বলে
তাদেরকে বলতো যে তোমরা মোর ইমোশনাল, এই জন্য সেকেন্ডারি ভিকটিম ক্যানট ক্লেইম। কিন্তু এই ইমোশনাল কারণেই তো আমরা যেহেতু ডোরটা ওপেন করে দিছি, মানে ফিমেলরা, এই জন্য তো সেকেন্ডারি ভিকটিম এখন মেল হলেও ক্লেম করতে পারে। সেকেন্ডারি ভিকটিম এখন প্রপার্টি ড্যামেজ দেখে সাইকিয়াট্রিক ইনজুরি সাফার করলে এখনো ক্লেম করতে পারে। তো এখন ল যেহেতু ফিমেলদের এই ক্রাইটেরিয়াটা ইনক্লুড করেছে, এই জন্যই তো তোমার সুবিধা হয়েছে। ফিমেলরা তোমার যখন প্রোভোকড হয় তখন একটা টাইম গ্যাপ থাকে, সাথে সাথে তারা প্রোভোকড হয় না, একটা কুলিং অফ পিরিয়ড থাকে। ভিকটিম থ্রেট করলে দেখা যায়, বা ভিকটিম যদি প্রোভোকেটিভ ওয়ার্ড ইউজ করে, তারা একটা লম্বা টাইমের পরে গিয়ে সেলফ কন্ট্রোল লুজ করে, কিউমুলেটিভ প্রোভোকেশন হয়, স্লো বার্ন হয়, স্লো বার্ন হয়ে হয়ে তোমার সে তার মানে কিল করে ফেলে হচ্ছে ভিকটিমকে। তো এটা হয়েছে দেখে, ফিমেলদেরই ক্রাইটেরিয়া ইনক্লুড হয়েছে দেখেই তো এখন মেলরাও সেটা সুযোগ পাচ্ছে। মেলরাও এখন যদি কিল করে এবং যদি টাইম গ্যাপ থাকে, তারা তো ডিফেন্সটা পেয়ে যাবে হচ্ছে গিয়ে এই প্রোভোকেশন বা লস অফ কন্ট্রোল। তাহলে ফিমেলদের যে কোয়ালিটিগুলো আছে, এই কোয়ালিটিগুলোকে নিয়ে তাদেরকে সাবঅর্ডিনেট থাকার দরকার নাই। এই ইনইকুয়ালিটিগুলোকে সেলিব্রেট করতে হবে, এই ইনইকুয়ালিটিগুলোকে লয়ের মধ্যে ইনক্লুড করতে হবে। এটা চাই হচ্ছে কালচারাল ফেমিনিস্ট। আর রেডিক্যাল ফেমিনিস্ট হচ্ছে যারা চায় সেটা হচ্ছে যে এতদিন আমাদেরকে ডমিনেট করছে, এখন আমরা ডমিনেট করব। তাহলে তারা চায় হচ্ছে গিয়ে ফিমেলরা উপরে চলে যাবে, সোসাইটিতে মেলরা সবকিছুতে নিচে চলে আসবে। তার মানে জুডিশিয়ারি, আর্মি, অল গভর্নমেন্ট অফিসেস, অল ইউনিভার্সিটিজ, সব জায়গায় প্রফেসরশিপ, সব জায়গায় চলে যাবে হচ্ছে ফিমেল। তার মানে তারা মেলদের কোনো রকমের ডমিনেশন আর টলারেট করবে না, পুরোপুরিভাবে হচ্ছে সোসাইটি হবে ডমিনেটেড বাই ফিমেল। ক্লিয়ার জিনিসটা? আর ব্ল্যাক ফেমিনিস্টরা যেটা বলে সেটা হচ্ছে যে যে তোমাদের সাথে আমাদের কোনো রকমের কানেকশন নাই, কারণ তোমরা চিন্তা করতেছো হচ্ছে একটা আইডিয়াল সোসাইটি, একটা সিভিলাইজ সোসাইটি থেকে। তোমরা যদি চিন্তা করে থাকো আমাদের অবস্থা যেটা, আমরা যারা আফ্রিকাতে থেকে আসছি, ইন ইউরোপিয়ান কান্ট্রিজ, আমরা যারা আফ্রিকা থেকে আসছি ইন আমেরিকান কান্ট্রিজ, আমাদের এখানে দুই ধরনের অপারেশন হয়। একটা তো ফিমেলের অপারেশন, মেল ফিমেলের কারণে, আরেকটা হচ্ছে আমাদের ব্ল্যাক হওয়ার কারণে। তাহলে আমাদের অপারেশনটা হচ্ছে ডাবল অপারেশন। তাহলে যদি আমরা ল গুলাকে দেখি, তাহলে ল আমাদেরকে দুইভাবে ডিসক্রিমিনেট করে। এক হচ্ছে আমরা ব্ল্যাক দেখে হোয়াইটরা যে রাইটস গুলা পায় সেগুলো আমরা পাচ্ছি না, আর আমরা ফিমেল দেখে মেলরা যেটা পায় সেটা আমরা পাচ্ছি না। তাহলে আমাদের অপারেশনটা হচ্ছে টু লেয়ারের অপারেশন, একটা হচ্ছে রেশিয়াল, আরেকটা হচ্ছে গিয়ে তোমার এই জেন্ডার বেসড। তার মানে লিগ্যাল সিস্টেম বা পলিটিক্স রিফর্ম করতে গেলে শুধু তোমার ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে রিফর্ম করলে হবে না, ব্ল্যাকদেরও রাইটটা প্রোটেক্ট করতে হবে। আর পোস্ট মডার্ন ফেমিনিস্টরা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে ফেমিনিস্টদের যে অবজেক্টিভ কোনটা হওয়া উচিত, এটাকে লিবারেল, কালচারাল, রেডিক্যাল না ব্ল্যাক ফেমিনিস্ট অবজেক্টিভ হওয়া উচিত, এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে প্রত্যেকটা সোসাইটির আলাদা আলাদা সার্কামস্টেন্সেসের উপরে। বিকজ বাংলাদেশে একটা ওমেনের রাইট আর হচ্ছে ইন্ডিয়াতে একটা ওমেনের রাইটের মধ্যে অনেক ডিফারেন্স আছে, আবার পাকিস্তানে ডিফারেন্স আছে, আফগানিস্তানে ডিফারেন্স আছে, আবার সেম জিনিসটা জাপানে ডিফারেন্স আছে। তার মানে ফেমিনিজমের অবজেক্টিভ কি হবে ওই কালচারের উপরে ডিপেন্ড করবে, সোসাইটির উপরে ডিপেন্ড করবে। এখানে কোনো ফিক্সড ক্যাটাগরি অথবা আইডেন্টিটি রাখাটা ঠিক হবে না, কারণ এক এক দেশে এক একভাবে ওমেনদেরকে অপ্রেস করা হয়। ধরো ইউরোপের ক্ষেত্রে হয়তো সব জায়গাতে এখন ইকুয়াল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় হয়তো জবের ক্ষেত্রে সব জায়গায় ইকুয়াল এডমিশন আছে, কিন্তু দেখা গেল যে এমন কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয় যেটা হয়তো ফিমেলরা স্যাটিসফাই করতে পারবে না, তাদের অপারেশনটা অন্য ধরনের। আর আমাদের এসব দেশে যেটা দেখা যায়, মানে এখানের মধ্যে জবে ঢুকার ক্ষেত্রেই দেখা যাচ্ছে মেলদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, 80% মেল, খালি 20% নেওয়া হয় হচ্ছে ফিমেল। তাহলে প্রত্যেকটা দেশে ফিমেলদের সার্কামস্টেন্সেস আলাদা আলাদা, ওইভাবে তাদের অবজেক্টিভটাকে ঠিক করতে হবে। এটা বলা হচ্ছে পোস্ট মডার্ন ফেমিনিস্ট। তাহলে এই যে 5টা ফেমিনিস্ট আছে, এই 5টা ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকেই কেসটাকে আলোচনা করতে হবে, যে লিবারালরা কিভাবে দেখবে, কালচারালরা কিভাবে দেখবে, এই 5টা ভাবে আমাদের কাজ। প্রথমে আমরা বলে নেব জেনারেল ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে, তারপর আমরা 5টা আলাদা আলাদা স্কুল নিয়ে আলোচনা করব, তাহলে ভালো নাম্বার পাওয়া যাবে আর কি।
ক্লিয়ার সবাই ইস্যুটা? আনজেরিন, কাজী আরিফুজ্জামান ভাই, স্বপ্নীল, ইমতাজ, কানিস, শাহনাজ, সূচি, শাহজিয়া, হানজালা, কি বুঝতে পারতেছো? সামিনা? তাহলে প্রথমে আমরা থিওরিটা যদি বুঝে ফেলতে পারি, তারপরে ওই থিওরি অনুযায়ী আমাদেরকে শুধু ওই কেসটাকে আলোচনা করতে হবে। ওই কেসের ফ্যাক্ট লাগবে না, ওই কেসের রেশিও লাগবে না, ওই কেসের কোনো কিছুই আমাদের তেমন দরকার নাই। শুধু আমরা সামারিটা পড়ে নেব। সামারিটা আমি দিয়ে দিব তোমাদেরকে, আমরা ক্লাসেই দিয়ে দিব সামারিটা। ফ্যাক্ট এবং জাজমেন্ট কি ছিল আমরা সবকিছুই দিয়ে দিব। তারপরে আমাদের কাজ হবে কিন্তু কোনোভাবে এই কেসটা নিয়ে আলোচনা করা না। এক্সামিনার বলে দিয়েছে যে এই কেসটা নিয়ে আলোচনা করতে হবে না, এই কেসটার জাজমেন্টটা শুধু আমরা ডিসকাস করব হচ্ছে ফ্রম ভেরিয়াস পার্সপেক্টিভ। ওটার উপরে হচ্ছে গিয়ে নাম্বার, এই কেসে যে জাজমেন্টটা দিয়েছিল সেটার উপরে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি সেন্ট্রাল কমন থিমস অফ ফেমিনিস্ট লিগ্যাল থিওরি। প্রফেসর মাইকেল ফ্রিম্যান উনি আমাদেরকে বলছে যে ফেমিনিস্ট, এই পাঁচটা ফেমিনিস্ট স্কুল, যদি আমরা পাঁচটা ফেমিনিস্ট স্কুল থেকে কমন জিনিসটা আমরা বের করে নিই, লিবারেল ফেমিনিস্ট, কালচারাল ফেমিনিস্ট, রেডিক্যাল ফেমিনিস্ট, ব্ল্যাক ফেমিনিস্ট, পোস্ট মডার্ন ফেমিনিস্ট, আমরা পাঁচটা থেকে যদি কমন থিমগুলো নিই তাহলে আমরা দেখব যে একটা কমন থিম সবাই বলতেছে যে আমরা যে এখানে আছি, হ্যাঁ, এই জায়গাটাতে কেন আছি, মানে সোসাইটিতে তুমি দেখবা যে এই জায়গাটাতে কেন আছি। তার মানে আমরা যদি বাংলাদেশের মানে কোর্টের সার্কামস্টেন্সেস দেখি, কোর্টের ভিতরে আমরা দেখবো যে মেল প্র্যাকটিশনার বেশি, ফিমেল কম। হ্যাঁ, তার মানে এখানে যদি আমরা মানে অন্যান্য সাইডে দেখি, মানে এখন তো অবশ্য বাড়তেছে সব জায়গাতেই, ডক্টরও আমরা যদি দেখি যে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে ওই গাইনোকোলজিস্টটা বেশি হচ্ছে। অন্যান্য সেক্টরও বাড়তেছে, এখানেও তোমার বিভিন্ন, কিন্তু দেখা যায় যে ওই পার্টিকুলার মেডিকেলটা বেশি পড়তেছে, অথবা ডেন্টাল অথবা চোখেরটা, হ্যাঁ, অপথলমোলজিস্ট হচ্ছে। তো কেন এই জিনিসটা হচ্ছে, মানে আমাদের সোসাইটিতে তো আসলে, আমাদের সোসাইটিতে তো এই অবস্থায়। তাহলে প্রত্যেকটা ফেমিনি যেটা করতে চায়, অ্যানালাইজ দ্য কন্ট্রিবিউশন অফ ল ইন কনস্ট্রাক্টিং, মেনটেনিং অ্যান্ড রিএনফোর্সিং অ্যান্ড পারপেচুয়েটিং পেট্রিয়ার্কি। পেট্রিয়ার্কি মানে পুরুষতান্ত্রিক সমাজ। তাহলে ল কিভাবে এই জিনিসটাকে কন্টিনিউ করাচ্ছে, ল কিভাবে সোসাইটিতে মেইলদেরকে উপরে রাখতেছে এবং ফিমেলদেরকে নিচে রাখতেছে। তার মানে ল তো তাহলে দেখা যাচ্ছে যে মানে ইকুয়াল ট্রিটমেন্ট করতেছে না, একটা গ্রুপকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। ইট লুকস এট ওয়েজ ইন হুইচ দিস পেট্রিয়ার্কি ক্যান বি আন্ডারমাইন্ড, যে পুরুষতান্ত্রিক সমাজটা কিভাবে ভাঙা যায়, এন্ড আলটিমেটলি এলিমিনেটেড। তার মানে আলটিমেটলি এলিমিনেট করতে হবে। সোজা কথা, ডিসক্রিমিনেশন এখন হচ্ছে, ডিসক্রিমিনেশনটা বন্ধ করতে হবে। এখন ডিসক্রিমিনেশনটা কমানোর পরে সোসাইটির অবস্থাটা কি হবে, এটা এদের উপর আলাদা আলাদা। এরা সবচেয়ে বেশি তোমার আমরা বলতে পারি যে তোমার নাইভ, হ্যাঁ, ওরা সবচেয়ে বেশি যেটা আমরা বলতে পারি যে তোমার অত বেশি হিংস্র না, নন ভায়োলেন্ট। তারা শুধু চায় হচ্ছে সহ অবস্থান, দুইজন সমান সমান থাকবে। কিন্তু তারা যেটা চাচ্ছে যে আমাদের ইনইকুয়ালিটিটাই আমাদের কোয়ালিটি, এটাই লয়ের মধ্যে, পলিটিক্সের মধ্যে, সোসাইটির মধ্যে ইনক্লুড করতে হবে। আর তারা বলতেছে যে এই জিনিসটা যখন আমরা বুঝতে পারছি যে ল কন্ট্রিবিউট করতেছে হচ্ছে এই পেট্রিয়ার্কি, পুরুষতান্ত্রিক সমাজ মেনটেন করার জন্য, তাহলে এখন আমাদেরকে সুযোগ দিতে হবে। এখন মহিলারা হয়ে যাবে হচ্ছে উপরের পজিশন। এইভাবে এক একটা স্কুল এক একভাবে, কিন্তু এগুলো হচ্ছে তাদের কমন থিম। তাহলে কমন থিমগুলোকে আমরা যদি পয়েন্ট আকারে বলি তাহলে আমরা দেখতে পারবো যে 5টা পয়েন্ট আছে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে ফেমিনিস্ট লিগ্যাল স্কলার্স show how law defines what is male and female, masculine and feminine, reinforces the position of men and women in society in men's advantage. তার মানে ল বলে দেয় যে ম্যান কোন পজিশনে থাকবে, ফিমেল কোন পজিশনে থাকবে, এবং এখানে অ্যাডভান্টেজটা পেয়ে যাচ্ছে হচ্ছে ম্যান। Analyze how the differences between men and women should or should not be reflected in legal rules, institutions and structures.
কিছু কিছু জায়গায় মেলদের কিছু ফ্যাক্টরস লতে ইনক্লুড করা যেতে পারে, কিছু কিছু লয়ের ক্ষেত্রে ফিমেলদের পার্সপেক্টিভস ইনক্লুড করা যেতে পারে, বাট বেশিরভাগ ল হতে হবে হচ্ছে জেন্ডার নিউট্রাল। ক্লিয়ার জিনিসটা? কিছু কিছু ফিজিক্যাল ফিচার্স আছে যেটা মেলদের আছে ফিমেলদের নাই, ফিমেলদের আছে মেলদের নাই, তাহলে সেই ক্ষেত্রে তো ডিফারেন্সটা জাস্টিফাইড। সেখানে লটা যদি মেল পার্সপেক্টিভ থেকে তৈরি হয় কোনো সমস্যা নেই, ফিমেল পার্সপেক্টিভ থেকে তৈরি হয় কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে জেন্ডার একটা ইস্যু হওয়ার দরকার নাই সেখানে কেন জেন্ডারটা ইস্যু হিসেবে ইনক্লুড করা হবে? প্লেস দ্য লাইফ এক্সপিরিয়েন্সেস অফ ওমেন অ্যাট দ্য সেন্টার অফ স্কলারশিপ। তাদের কথা হচ্ছে যে ফিমেলদের ভিউটা তোমার লতে ইনক্লুড করতে হবে। স্ট্রেস দ্য আইডিয়ালস অফ ওমেন সেলফ ডিটারমিনেশন এন্ড ফ্রিডম। ল ওমেনদের নিজের ইচ্ছায় যেন সে সবকিছু করতে পারে সেটা এনশিওর করতে হবে, ফ্রিডমটা এনশিওর করতে হবে, and bring change and transformation to society including the legal system to improve people's lives. সোসাইটিতে অনেক রিফর্ম নিয়ে আসতে হবে। এই হচ্ছে 5টা মেইন অবজেক্টিভস অফ এফএলটি। তো এইগুলোকে আমরা বলতে পারি এফএলটিস অবজেক্টিভস। এখন ফেমিনিজমটা কিভাবে আসলো? হ্যাঁ, ফেমিনিজমের ক্ষেত্রে আমরা দেখব যে 2টা মেইন ওয়েভ আসছে ফেমিনিস্টদের, মানে তাদের আন্দোলনের হতে প্রথম ধাপ, এটা হচ্ছে তাদের আন্দোলনের দ্বিতীয় ধাপ, আর এখন 2000 সালের পর থেকে তৃতীয় ধাপ শুরু হয়েছে। প্রথম ধাপটা ছিল হচ্ছে 18 সেঞ্চুরিতে, আর সেকেন্ডটা শুরু হয়েছে 1960 থেকে, মানে চলতেছিল হচ্ছে আপ টু 2000 পর্যন্ত। 2000 এর পরে আবার তাদের চাহিদা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু সব সব ফেমিনিস্ট থিওরিগুলাই কিন্তু আমরা কিন্তু ইউরোপের গুলা পড়তেছি যে জিনিসগুলা, কারণ আমরা যখন দেখব যে এখানে ইউরোপিয়ান ফেমিনিস্ট লিগ্যাল থিওরি, কারণ হচ্ছে যে এটা মানে ওরা যতটুকু রাইট এনজয় করে বর্তমানে, এর 2% আমাদের মানে এই আমাদের দেশে অথবা আমাদের আশেপাশে দেশে এনজয় করতেছে না এখন। ঠিক আছে? তো ওরা একটু অনেক অ্যাডভান্স হয়ে গেছে তারা ফেমিনিস্ট অবজেক্টিভস গুলো অ্যাচিভ করার ক্ষেত্রে। It is important to note that feminist legal theory is part of the broader feminist movement, তাদের অনেকগুলো আন্দোলন, which has been historically categorized into waves. আন্দোলনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ওয়েভটা হচ্ছে 790 থেকে শুরু হয়ে তোমার 1960 পর্যন্ত, আনটিল দ্য সাফরেজ মুভমেন্ট, ভোটাধিকারের মুভমেন্ট পর্যন্ত, ফোকাসড প্রাইমারিলি অন লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। মানে ওই সময় তাদের কোনো রাইটসই ছিল না, তাদের কাজ ছিল শুধু বাসায় কাজ করবে, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা বড় করবে। কারণ ওই সময় তাদের কোনো রাইটসই ছিল না, প্রপার্টি রাইটস থেকে শুরু করে অ্যাবর্শন বা এডুকেশন, ইউনিভার্সিটি, কোনো রাইটসই ছিল না। যখন কিছু রাইটস তারা পেয়ে গেল তখন তারা নিয়ে আসলো হচ্ছে গিয়ে, এখন আমরা যেহেতু বেসিক রাইটস পেয়ে গেছি, আমরা ভোট দিতে পারতেছি, আমাদের নামে জমি জমা রাখা যাচ্ছে, আমরা কিছু চাকরি করতে পারতেছি, এখন চাকরির মধ্যে আমাদেরকে সমান সমান সুযোগ দিতে হবে। আগে ইউনিভার্সিটিতে কোটা করে দিত যে মেল ভর্তি হতে পারবে 90%, 10% হচ্ছে ফর ফিমেল। এখন এই জিনিসগুলোকে তারা বাদ দিতে চাচ্ছে, মানে সেকেন্ড স্টেজে, যে ব্রডার সোশ্যাল অ্যান্ড কালচারাল ইস্যুস। আগে তো পড়াশোনাই করতে পারতো না, জাজ হওয়া তো দূরের কথা, এখন আমরা পড়াশোনা করতে পারতেছি, এখন আমাদের সুপ্রিম কোর্টে ঢুকাইতে হবে, কোর্ট অফ অ্যাপিলে ঢুকাতে হবে। আগে যেহেতু পড়াশোনাই করতে পারতো না, ব্যারিস্টার হওয়া তো দূরের কথা, সলিসিটার হওয়া তো দূরের কথা, আগে তো এলএলবি করার জন্য পারমিশন পেতে হবে, তারপরে ব্যারিস্টার, সলিসিটার। তো ওমেনদের প্রথম ধাপে শুধু এই জিনিসগুলা, বেসিক রাইটস গুলা তারা এনজয় মানে অ্যাচিভ করেছে। সেকেন্ড স্টেজে এসে তারা বাকি রাইটস গুলা, আর 2000 সালের পর থেকে থার্ড ওয়েভটা যেটা, এখানে তো এখন অন্য রাইটস চলে আসছে। এখন চলে আসছে হচ্ছে গিয়ে তোমার সিভিল পার্টনারশিপ, তার মানে সে ইয়ে করতে পারবে, লেসবিয়ান পার্টনার রাখতে পারবে, অথবা ট্রান্সজেন্ডার, সে যদি জেন্ডার চেঞ্জ করতে চায় সে জেন্ডার চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, এখন আবার রাইটস গুলো অন্যদিকে ধাবিত হচ্ছে আর কি এখানে। এখন যদি সে জেন্ডার চেঞ্জ করতে চায় বা যদি সেম সেক্স কাপল হতে চায়, তাকে বাধা দেওয়া যাবে না। তাহলে ফার্স্ট ওয়েভটা ছিল হচ্ছে তোমার এনলাইটেনমেন্ট ফেমিনিস্ট, ফার্স্ট ওয়েভে ছিল হচ্ছে
উলস্টনক্রাফট emerged during the 18th century, ফ্রেঞ্চ রিভলিউশনের পরে। আর তখন ওমেনদের রাইটটা ছিল খুবই লিমিটেড রাইট, শুধু আপব্রিঙ্গিং করতো বাচ্চা কাচ্চাদের, হ্যাঁ, তাদের কোনো পড়াশোনা বা অন্য কোনো রাইটস তাদের এখানের মধ্যে ছিল না। এবং ওই সময় তাদের অধিকারটা ছিল শুধুমাত্র আমাদেরকে যেন তোমার ল ইকুয়াল ট্রিটমেন্ট করে। তাহলে ইন 1920s বা ইন দ্য মিন 1990s, সেঞ্চুরি স দ্য রাইট অফ সাফ্রেজিস্টস, মানে হচ্ছে ভোটাধিকারের জন্য যারা আন্দোলন করতেছিল, হু ফর্ম দ্য ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম। তার মানে তারা একটা রাইট অ্যাচিভ করলো, সেটা হচ্ছে ভোটাধিকার, প্রত্যেকটা পার্সন যেন ভোট দিতে পারে, এবং ওমেন হলেও তার তোমার ভোটের অধিকারটা তার থাকবে। They advocated for equal protection under the law and the application of legal principles and gender-based discrimination. তার মানে তাদের তখন কিন্তু এক্সপেকটেশনই কম ছিল এখানে, জাস্ট ইকুয়াল ট্রিটমেন্ট, আর কিছু না, এবং বেসিক রাইটস গুলা শুধু তারা অ্যাচিভ করার চেষ্টা করেছিল। আর সেকেন্ড ওয়েভটা যখন আসলো ইন 1960s, তখন তাদের রাইটস গুলো আরো স্পেসিফিক হয়ে গেছে। তার মানে তখন তারা বলতে চাচ্ছে এখানের মধ্যে যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমাদের ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, রিপ্রোডাক্টিভ রাইটস, মানে অ্যাবর্শনের ক্ষেত্রে আমি যদি ডিসাইড করে অ্যাবর্শন করবো, আমাকে ওই রাইটটা দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেক্সুয়ালিটি ডিটারমিনেশন, হ্যাঁ, লাইফ চয়েসেস, মানে মানে এক্সট্রা রাইটস গুলো তখন তার এখানে সে ক্লেম করা শুরু করলো। এবং এখানে যারা প্রতিনিধিত্ব করেছিল বেশিরভাগই ছিল লয়ার্স, লিগালি ট্রেইনড, সো তারা ফোকাস করতে পেরেছে যে কোন রাইটস গুলা অ্যাচিভ করতে হবে। তাহলে feminists soon recognized the limitation of this approach, as it often relied on a male standard that did not adequately address women experiences and needs. যে আমরা যদি শুধুমাত্র ইকুয়ালিটি এনশোর করতে চাই, হ্যাঁ, ইকুয়ালিটি যদি এনশোর করতে চাই, তাহলে এটা ফর দ্য টাইম বিং হয়তো ঠিক থাকতে পারে, কিন্তু সবকিছুই তো মেলরা তৈরি করে রাখছে হচ্ছে ফ্রম মেল স্ট্যান্ডার্ড। তার মানে কেউ যদি আর্মিতে জয়েন করতে চায়, তাহলে আর্মিতে জয়েন করার জন্য তোমার ফিজিক্যাল ক্যাপাসিটি কি থাকতে হবে, এটা তো মেলরাই স্ট্যান্ডার্ডটা ফিক্স করে রাখছে, ওই স্ট্যান্ডার্ডে তো কখনোই কোনো ফিমেল রিচ করতে পারবে না। তাহলে তখনই ইকুয়াল ট্রিটমেন্ট হবে বা ইকুয়াল অ্যাক্সেস হবে টু আর্ম ফোর্সেস যদি ফিমেলদের জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া করা হয়। তার মানে ওরকম যদি করা হয় যে সব স্ট্যান্ডার্ড যদি করা হয় হচ্ছে গিয়ে মেলদের কথা চিন্তা করে, তাহলে স্ট্যান্ডার্ডটাই তো হয়ে গেল হচ্ছে ডিসক্রিমিনেটরি। তাহলে মেলদের জন্য একটা স্ট্যান্ডার্ড থাকবে, ফিমেলদের জন্য একটা স্ট্যান্ডার্ড থাকবে। তাহলে ওইভাবে না করলে আমরা মানে ফিমেলদের ডিসক্রিমিনেশন অলওয়েজ সাফার করতে থাকবে। জেন্ডারের মধ্যে যে ডিফারেন্সেসটা আছে, এটা তো কনসিডার করা হবে না। তার মানে ফিমেলদের যে রিয়াকশন লস অফ কন্ট্রোলের ক্ষেত্রে বা প্রভোকেশনের ক্ষেত্রে, এটা যে টাইম গ্যাপ নিয়ে হয়, এইটা যদি আমি কনসিডারেশনে না আনি, আমি যদি সাডেনের রিকোয়ারমেন্টটা মেইলের কনটেক্সট থেকেই দেখি, তাহলে তো কোনো সময় তারা লস অফ কন্ট্রোল ডিফেন্স পাবে না ফিমেলরা। ওইটাই তারা বলতে যাচ্ছে আর কি, যে স্ট্যান্ডার্ডটাই চেঞ্জ করতে হবে, কারণ যে স্ট্যান্ডার্ডটা ফিক্স করা হয়েছে স্ট্যান্ডার্ডটাই হচ্ছে ডিসক্রিমিনেটরি। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রথম থেকে তাদের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে ইকুয়ালিটি এবং ডিফারেন্সেস। The debate with feminist legal theory since 1970s was centered on how to address the issue of equality and justice, particularly concerning women's rights. A fundamental question: should feminists ignore or emphasize sex and gender differences in their pursuit of equality?
হ্যাঁ, এখন মনে হয় ঠিক ঠিক হয়েছে। এখন আসছে না সবকিছু? আচ্ছা। তাহলে দ্য ডিবেট উইথ ফেমিনিস্ট লিগ্যাল থিওরি has centered on how to address issues of equality and justice. ঠিক আছে? যে কিভাবে তোমার ইকুয়ালিটি এনশিওর করা যাবে এবং জাস্টিস এনশিওর করা যাবে। ঠিক আছে? এবং এখানে তোমার শুড ফেমিনিস্ট ইগনোর অর এমফেসাইজ জেন্ডার ডিফারেন্সেস ইন দেয়ার পারসিউট অফ ইকুয়ালিটি। যে এখানে তোমার কোনটাকে প্রায়োরিটি দেয়া হবে, মানে তোমার ইকুয়ালিটি এবং জাস্টিস এনশিওর করার ক্ষেত্রে যদি এরকম হয় যে তারা কি তাদের জেন্ডারের মধ্যে যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটাকে ইগনোর করবে, জেন্ডার ডিফারেন্সটাকে ইগনোর করবে নাকি না এই জেন্ডার ডিফারেন্সটাকে তোমার কনসিডারেশনে নিয়েই ইকুয়ালিটি এবং জাস্টিস এনশিওর করতে হবে। এটা ছিল হচ্ছে তাদের মেইন ডিবেট, যে শুড জেন্ডার ডিফারেন্সেস বি ইগনোরড অর কনসিডার্ড। এটা ছিল তাদের ইস্যুটা। তার মানে তারা যেটা বলতে চায় সেটা হলো যে প্রথমে তো তাদের অবস্থানটা ছিল হচ্ছে এরকম যে সব জায়গায় মেলদের প্রেফারেন্স এবং ফিমেলদের কোনো প্রেফারেন্স নাই, এবং মেলরা যেটা বলতো যে তোমাদের তো কোয়ালিটি নেই সেজন্য তোমাদেরকে কেন আমরা এন্ট্রি দিব। আর তারপরের দিকে ফিমেলদের কথা হচ্ছে যে ক্রাইটেরিয়া সেম থাকুক, মেল এবং ফিমেলের জন্য ক্রাইটেরিয়া সেম থাকুক, কিন্তু কোনো রকম ভাবে ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে কি যে ল দিয়ে ইচ্ছাকৃতভাবে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, এটা ছিল হচ্ছে প্রথম দিককার সিচুয়েশন ডিউরিং বিফোর দ্য ফার্স্ট ওয়েভ। আর সেকেন্ড যে সিচুয়েশনটা আসলো সেটা হচ্ছে যে তোমরা ক্রাইটেরিয়াটা সেম রাখো মেলদের জন্য, আমরা ফিমেলরা ওটা রিচ করার চেষ্টা করব, যদি আমি রিচ করতে পারি তাহলে আমাকে ইকুয়াল ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু সাম ওমেন যেটা বলে সেটা হচ্ছে যে না, ক্রাইটেরিয়াই তো দুইটা থাকা উচিত, ওয়ান ফর মেল ক্রাইটেরিয়া, ওয়ান ফর ফিমেল ক্রাইটেরিয়া। ক্লিয়ার জিনিসটা? তাহলে লিবারেল যারা ফেমিনিস্ট তারা শুধু এটা নিয়ে স্যাটিসফাইড। তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে অ্যাক্সেসটা যদি ওপেন থাকে, আমাদেরকে যদি ল ডিরেক্টেড ডিসক্রিমিনেশন না করে উই আর হ্যাপি। আর যারা বলে হচ্ছে কালচারাল অথবা রেডিক্যাল ফেমিনিস্ট তারা বলতে চায় হচ্ছে না, এটা নিয়ে আমরা হ্যাপি না, বিকজ ম্যান অ্যান্ড ওমেন তো মানে সব দিক থেকেই হচ্ছে ডিফারেন্ট, তারা ফিজিক্যালি ডিফারেন্ট, ইমোশনালি ডিফারেন্ট। সো কোনোভাবেই দুজনের জন্য একটা ক্রাইটেরিয়া থাকতে পারবে না, দেয়ার শুড বি ওয়ান ক্রাইটেরিয়া ফর মেল, অ্যানাদার ক্রাইটেরিয়া ফর ফিমেল। তার মানে আমাদের যে জেন্ডার ডিফারেন্সটা আছে এটা ইগনোর করা যাবে না, মানে এটা ইগনোর আমরা করবো না, এটা কনসিডারেশনে নিতে হবে। আর এটাকে ইগনোর করেই তোমার ইকুয়াল ট্রিটমেন্ট চাই হচ্ছে গিয়ে লিবারেলসরা। ক্লিয়ার জিনিসটা? তাহলে তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে তোমার একটা জবের ক্ষেত্রে যদি বলা থাকে এখানের মধ্যে যে একটা জবে জয়েন করার জন্য তার অনার্স থাকতে হবে, তার মাস্টার্স থাকতে হবে এবং পিএইচডি থাকতে হবে। আর আগে তাদেরকে অনার্স মাস্টার্স পিএইচডি কোনোটাই করতে দেওয়া হইতো না। তাহলে এখন লিবারেলরা চাচ্ছে যে না, তোমরা এই ক্রাইটেরিয়াটাই রাখো, অনার্স মাস্টার্স পিএইচডি করলে আমাদের আর তোমার ক্রাইটেরিয়া সেম থাকবে। হ্যাঁ, আমরা কোনো প্রেফারেন্স চাচ্ছি না। কিন্তু ফিমেলরা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে না, একটা মেইলের পক্ষে অনার্স মাস্টার্স পিএইচডি যেভাবে একবারে করা পসিবল, ফিমেলদের হয়তো তার আগে থেকে ম্যারেজ করতে হতে পারে, সেক্ষেত্রে তার হয়তো অনার্স মাস্টার্স পিএইচডি একসাথে করা পসিবল না, তাহলে তার ক্ষেত্রে ডিফারেন্ট ক্রাইটেরিয়া রাখতে হবে। ক্লিয়ার জিনিসটা? তারপরে হচ্ছে গিয়ে যে একটা ফিমেলের ক্ষেত্রে যে সিচুয়েশনটা আসতে পারে যে তার প্রেগনেন্সির পরে তার ম্যাটারনিটি লিভ লাগতে পারে, তাহলে ওই জিনিসটা তো ডিফারেন্ট। তাহলে এটা তো মানে তোমার এই লতে তো এটার জন্য আলাদা প্রভিশনস থাকতে হবে, এটা তো ইকুয়াল ট্রিটমেন্ট করলে হবে না, কারণ তারা তো ফিজিক্যালি ডিফারেন্ট ফিমেল।
তাহলে কিভাবে ইকুয়ালিটি এবং তোমার ডিফারেন্সটাকে ট্রিট করবে, এখানে আমরা দেখতেছি হচ্ছে যে ইকুয়ালিটি এবং তোমার ডিফারেন্সটাকে যেটা বলতেছে সেটা হচ্ছে সাম ফেমিনিস্ট যেটা বলে সেটা হচ্ছে যে আমরা এই জেন্ডার ডিফারেন্সটাকে ইগনোর করব, আমাদের ইকুয়াল অপরচুনিটি থাকলেই হয়েছে। আর সাম ফেমিনিস্ট বলে যে না, আমাদের ডিফারেন্সটা যেটা আছে এই ডিফারেন্সটাকে আমাদের ইগনোর করা যাবে না, ডিফারেন্সটাকে কনসিডার করেই ল মেক করতে হবে, ডিফারেন্সটাকে কনসিডার করেই সোসাইটিকে রিস্ট্রাকচারিং করতে হবে। তার মানে একটা গ্রুপ চাচ্ছে হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি, আরেকটা গ্রুপ চাচ্ছে হচ্ছে গিয়ে তোমার ইকুয়ালিটি থ্রু কনসিডারিং দেয়ার ডিফারেন্সেস। একটা গ্রুপ শুধু অপরচুনিটির ইকুয়ালিটি নিয়েই তারা স্যাটিসফাইড, আর আরেকটা গ্রুপ বলতেছে যে না, আমাদের ইকুয়ালিটি এনশিওর করতে হবে হচ্ছে যে আমাদের ডিফারেন্সটাকে ইনক্লুড করে। ঠিক আছে? তাহলে যারা এই ডিফারেন্সটাকে ইগনোর করতে বলে তারা হচ্ছে গিয়ে লিবারেল তোমার ফেমিনিস্ট। আর লিবারেল ফেমিনিস্টদেরকে ক্রিটিসাইজ করে হচ্ছে আমাদের আদার যে ফেমিনিস্টগুলো আছে, কালচারাল, রেডিক্যাল, ব্ল্যাক ফেমিনিস্ট অথবা পোস্ট মডার্ন ফেমিনিস্ট। লাস্ট পয়েন্ট হিসেবে আমরা এই স্লাইডটা আজকে দেখে ফেলি, তারপরে আমি 16 নম্বর স্লাইড পর্যন্ত গ্রুপে আপলোড করে দিচ্ছি। তাহলে সাম ফেমিনিস্ট ক্রিটিক the traditional liberal approach of equality, which is grounded in the notion of sameness and uniform treatment under the law. They argue that such an approach fails to account for the diverse experiences and needs of women. যদি আমরা ইকুয়াল ট্রিটমেন্ট এনশোর করতে চাই তাহলে কোনোভাবেই ইকুয়ালিটিটা আসবে না। তাহলে দেখা যাবে যে এখানের মধ্যে যে একটা এমপ্লয়ার দেখা গেল একটা জবের জন্য সে মেল ওয়ার্কারও নিল, ফিমেল ওয়ার্কারও নিল, এবং সে বললো যে একটা ওয়ার্কার যদি 3 মাসের জন্য জবে না আসে তাহলে তাকে ডিসমিস করা যাবে, বা 1 মাসের জন্য না আসে তাকে ডিসমিস করা যাবে। এখন একটা মেল ওয়ার্কার জবে আসলো না হচ্ছে ফর 1 মান্থ, কিন্তু 1 মান্থ সে অসুস্থ ছিল দেখে সে আসে নাই। হ্যাঁ, কিন্তু একটা ফিমেল যদি প্রেগনেন্সির কারণে না আসতে পারে হচ্ছে ফর 2 মান্থস অথবা 3 মান্থস, আর এমপ্লয়ার যদি বলে যে আমার এখানে তো লস সবার জন্য সেম, আমি বলছি যে কেউ যদি অসুস্থ থাকে এবং সে যদি না আসতে পারে হচ্ছে জবের জন্য ফর 1 মান্থ, তাকে ডিসমিস করা হবে। তাহলে যদি মেল ওয়ার্কারও না আসতো তাকেও আমি ডিসমিস করতাম। তাহলে একদিক থেকে জিনিসটা হচ্ছে কিন্তু ইকুয়াল, সে ইনলেসের জন্য ডিসমিস করতেছে এখানে, কিন্তু এখানে তো ইস্যুটা হচ্ছে গিয়ে যে সে তো জবে আসতেছে না, হচ্ছে যে এটা তো তোমার ফর প্রেগনেন্সি। তাহলে এইটা তো ইকুয়াল ট্রিটমেন্ট করলে, মানে মেল এবং ফিমেলকে যদি আমরা ইকুয়ালি দেখা হয় বা ল যদি ইকুয়ালি অ্যাপ্লাই করা হয়, কিন্তু এটা তো ডিসক্রিমিনেশন হয়ে গেল আলটিমেটলি ফর দ্য ফিমেল। তাহলে ওয়েন্ডি উইলিয়ামস রিপ্রেজেন্টস 2 স্ট্র্যাটেজিক চয়েসেস ফর ফেমিনিস্ট, যে অ্যাডভোকেটিং for equality based on similarities between genders or advocating special treatment based on sexual differences. তাহলে এখানে লটা যদি নিউট্রালও হয়, এটা আলটিমেটলি ফিমেলদের জন্য ডিসক্রিমিনেটরি হবে। তাহলে ফিমেলরা ডিফারেন্ট ওটা ধরে নিয়ে লটাকে মেক করতে হবে। তাহলে ওয়েন্ডি উইলিয়ামস প্রেফার করছে হচ্ছে প্রথম ভিউটা, দ্যাট ইজ বেসড অন সিমিলারিটিস বিটুইন জেন্ডার্স। তার মানে লটা তৈরি করা হবে হচ্ছে যেটা মেল এবং ফিমেলের মধ্যে সিমিলার, মানে লিবারেল অ্যাপ্রোচ থেকে। কিন্তু ক্রিশ্চিয়ান লিটনটন বলতেছে হচ্ছে তাহলে তো আলটিমেটলি ডিসক্রিমিনেশনের শিকার হবে হচ্ছে ওমেনরাই। তাহলে আমরা যদি লটাকে ফিমেলদের জন্য করতে চাই হচ্ছে যেটা তাদের জন্য জাস্টিস এনশোর করবে, তাহলে তাদের ভিউ পয়েন্ট থেকে, তাদের তোমার ফিজিক্যাল সার্কামস্ট্যান্সেস, ইমোশনাল সার্কামস্ট্যান্সেস, ওগুলা থেকে তোমার চিন্তা ভাবনা করে লটাকে মেক করতে হবে। তার মানে ল এখন হয়ে গেছে হচ্ছে ফ্যালোসেন্ট্রিনিজম, মানে হচ্ছে কি পেট্রিয়ার্কিক ল, মানে সব ল হচ্ছে পুরুষতান্ত্রিক ল।
ক্লিয়ার? তার মানে নিউট্রাল ল তৈরি করলেই এটা জাস্টিস এনশোর করতে পারবে, এটা মনে করে হচ্ছে লিবারেল ফেমিনিস্ট। আর আদার ফেমিনিস্টরা বলে যে না, এরকম নিউট্রাল ল মেক করলে অ্যাপারেন্টলি মনে হবে যে ন্যায় বিচারই হচ্ছে, দুইজনের জন্যই সেম, কিন্তু যে ক্রাইটেরিয়াটা লতে সেট করা থাকবে বা যে ফ্যাক্টরসটা লতে সেট করা থাকবে সেটা ফিমেলদের জন্য ডিসক্রিমিনেটরি হয়ে যাবে। কারণ ফিমেলরা ওই রিকোয়ারমেন্ট বা ওই ক্রাইটেরিয়া সেট করতে পারবে না, অথবা তাদের শারীরিক অবস্থা, সামাজিক অবস্থাটা ওইরকম না। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটা দেখবো। নেক্সট ক্লাসে আমাদের ফোকাস থাকবে হচ্ছে এই যে 4 ধরনের যারা ফেমিনিস্ট আছে, লিবারেল ফেমিনিস্ট, হ্যাঁ, তাদের সাকসেসেস কি, তাদের কেসেস গুলা কি কি আছে, তারপরে হচ্ছে লিবারেল ফেমিনিস্টদের কোনো ক্রিটিসিজম আছে কিনা, হ্যাঁ, কালচারাল ফেমিনিস্ট, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখে ফেলবো আর কি এখানে।